জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর ঠিক 4 মাসে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। প্রধানমন্ত্রী বলেছেন ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে মানুষের চাহিদা বেড়েছে, সেদিক বিবেচনায় বাড়াতে হবে ফসল উৎপাদন। কৃষক লীগের 3 মাসের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরো বলেন, উদ্বৃত্ত ফসল সংরক্ষণে প্রতিটি বিভাগে সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আষাঢ়ের প্রথম দিন সকালে গণভবনে কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। পরে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 1984 সাল থেকে বর্ষাকালে বৃক্ষরোপণ করে আসছে আওয়ামী লীগ। উৎপাদিত বাড়তি ফসল সংরক্ষণে প্রতিটি বিভাগে সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অবকাঠামোগত উন্নয়নের কারণে ফসলি জমি যেন নষ্ট না হয় সেদিক সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে যথাযথভাবে পশু কোরবানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা গ্রামে গ্রামে বিদ্যুৎ দিতে পেরেছি। আজকে আমরা গবেষণা করছি। এই যে গবেষণা করে আজকে কৃষিতে যে সাফল্য আমরা অর্জন করেছি, এই গবেষণা ইনস্টিটিউটগুলিকে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই কিন্তু করা, এবং তিনি এটা করে দিয়ে গেছেন। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউট করেছেন, পাট গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা কাউন্সিল, ধান গবেষণা ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড এবং এরকম কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করে দিয়ে গেছেন। কৃষি অর্থনীতিটাকেই আমরা আরও উন্নত করে আমরা শিল্পায়নে যাব, কিন্তু কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে। সেটা লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি। এই অঞ্চল করার উদ্দেশ্যটা আমার হলো, আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আর মাত্র একদিন বাকি থাকায় শেষ মুহূর্তে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ফলে ঈদযাত্রায় চাপ বেড়েছে যাত্রীদের, সঙ্গে রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগ। শনিবার সকালবেলা থেকেই যাত্রীদের সমাগম দেখা যায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে, যা বিকেলের পর আরও বাড়ে। মহাখালী বাস টার্মিনালে টিকিট কাটতে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে টিকিট কেটেও বাসের অপেক্ষায় বসেছিলেন দীর্ঘ সময়। অনেককে সরাসরি গাড়ি না পেয়ে বিভিন্ন স্থানে ভেঙে যাত্রা করতেও দেখা গেছে। যাত্রীরা বলছেন, ভোগান্তির পরও গ্রামে গিয়ে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করাটাই লক্ষ্য। এদিকে বরাবরের মতো বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করছে বাস কাউন্টারগুলো। টিকিট তো পেয়েছি, কিন্তু বাসটা কখন আসবে সেটা এখনো বলতে পারছি না। বাসায় কখন যাব এটার কোনো ঠিক ঠিকানা নেই। বাস তো আসতে লেট করতেছে, সো টিকিটটা এখনো কাটতে পারিনি। সো একটু টেনশন লাগতেছে যে বাসায় কখন যাব, ফ্যামিলি সবাইকে একসাথে ঈদ করব। আমরা আসছি লাবিবার কাউন্টারে, বাট এখন পর্যন্ত কোনো টিকিট পাই নাই, বা ওরা এনশিওর করছে যে এরপর একটা বাস আসবে, বাস আসলে আমাদেরকে টিকিট দিবে, বাট এখনো আনসার্টেন কি হবে। এদিকে ঈদযাত্রার চতুর্থ দিনে সন্ধ্যার পর থেকে ভিড় বেড়েছে রাজধানীর রেল স্টেশনগুলোতেও। সবগুলো ট্রেন ছাড়ছে অতিরিক্ত যাত্রী নিয়ে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল না পুরনো ভিড়ের চিত্র, তবে উত্তরবঙ্গের কিছু ট্রেনে ছিল উল্টো চিত্র। সন্ধ্যা নামার পর এসব ট্রেনে ভিড় বাড়ে আরও। বিমানবন্দর স্টেশন থেকে সন্ধ্যার পর প্রতিটি ট্রেন ছাড়ে অতিরিক্ত। তবু যাত্রীদের নিয়ে ঈদ আনন্দে সামিল হতে পেরে খুশি যাত্রীরা। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে সূচি ঠিক রাখার প্রত্যয় রেলওয়ে কর্তৃপক্ষের। আমার খুব ভালোই লাগতেছে সবার সাথে ঈদ করতে। অসম্ভব ভালো লাগছে। বাড়ি যাব, ঈদ করব, এই জন্য তো এত কষ্টটা আর কি নেওয়া। কষ্ট করে গেলে ওখানে যাওয়ার পরে ভালো লাগবে। বাড়ি যাচ্ছি, বাবা মার সঙ্গে ঈদ করবো, ভালো লাগবে। আর যাওয়ার মনে করেন যে টিকিট অনলাইনে কেটে রাখছিলাম। বাসের জার্নিটা খুব একটা বোরিং ফিল আমার মনে হয়। ট্রেনে গেলে নিরিবিলি পরিবেশ, বাতাস পাই। ফ্যামিলির কাছে তো পৌঁছা, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যদিও কষ্ট হচ্ছে তাও যাইতে হবে। ব্যাপক ভিড় থাকলেও বড় কোনো ভোগান্তি ছাড়াই ঈদ উদযাপনে ঘরে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগ। যদিও ভাড়া বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিআরডব্লিউটি এর ট্রাফিক বিভাগ। নজরদারি আছে বেশি যাত্রী পরিবহন ঠেকাতেও।
বরগুনা, ভোলা, পিরোজপুর, হাতিয়া রুটের লঞ্চ দিনের আলোতে থাকতে ছেড়ে গেলেও বরিশালগামী লঞ্চ ছাড়তে শুরু করে রাত ৮টার পর। এদিন শতাধিক লঞ্চ ছাড়ে সদরঘাট থেকে। যাত্রী হয়রানি হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিআইডব্লিউটির। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮টি লঞ্চ ছেড়ে গেছে সদরঘাট থেকে। দিনে ১৬০টির বেশি লঞ্চ ছেড়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বিআইডব্লিউটির। ১২০টিরও বেশি প্রস্তুত আছে লঞ্চ। লঞ্চ যাত্রী আমাদের জন্য ভোলাতে সুবিধা, মানে ওই দিকে ফিরে দিয়ে আমাদের জন্য কষ্ট হয়। লঞ্চে যাতায়াত করলে একটু রিল্যাক্সে করা যায়, আর পদ্মা সেতু দিয়ে গেলে আমরা বরিশাল পর্যন্ত যেতে পারবো। এরপরে ওখান থেকে আমাদের আবার ওই ভেঙে যেতে হয়। লঞ্চে তো ঈদ উপলক্ষে একটু ভাড়া একটু বাড়তি থাকবে, এটা স্বাভাবিক। ঈদের পরে আবার যথারীতি যেরকম নেয় ওরকমই। সেতু তো হয়েছে দেখে আমরা সেতুতে ভাড়া নেই বেশি ভাই, যে জায়গায় যেমন ৫০০ টাকা ওই জায়গায় ৯০০ টাকা ভাড়া, লঞ্চে ৫০০ টাকা। যাত্রীর চাপ আছে মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু আপনার আমাদের যে প্রস্তুতি আশা বেশ ভালো, আমাদের লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এরপরে যদি যাত্রীর চাপ বাড়ে আমাদের আরো স্পেশাল সার্ভিস রেডি করা আছে, সেগুলি দিয়ে আমরা চলে যাব। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাটসমূহে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড পশ্চিম জোন। ঈদ উল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে তাদের এই কার্যক্রম। এখতিয়ারভুক্ত এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে আসে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাটসমূহে নিয়মিত টহল, জনসচেতনতামূলক কার্যক্রম, লিফলেট বিতরণ, লঞ্চে ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিহারে উৎসাহীকরণ সহ নানা জনসচেতনামূলক কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। এছাড়াও ঈদের সময় মাদকের বিস্তার রোধকল্পে নিয়মিত নৌযানসমূহে তল্লাশি চলমান রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঈদ উল আজহা পরবর্তী জনসাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে। এদিকে দক্ষিণাঞ্চলের প্রবেশ পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার ভোর থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে যানবাহনের জটলা বা যাত্রীদের কোনো বিড়ম্বনা দেখা যায়নি। নির্বিঘ্নে মহাসড়ক হয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। দূরপাল্লার পরিবহনের পাশাপাশি এই মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে অনেক পরিবারের সদস্যদের নিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। পদ্মা সেতুর দক্ষিণবঙ্গ অভিমুখের টোল প্লাজায় 7টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। টোল আদায়ের প্রতি গাড়িতে সময় লাগছে 5 থেকে 6 সেকেন্ড। এছাড়া গেল 24 ঘন্টায় পদ্মা সেতু দিয়ে পার হয়েছে 44,033টি যানবাহন। এর থেকে টোল আদায় হয়েছে 4,80,30,100 টাকা। কুরবানি দেওয়ার জন্য গ্রামে যাইতেছি, বা খুব আনন্দ, জামজাট কম, এ কারণে ভালো লাগতেছে, গ্রামে যাইতেছি। ফাঁকায় ফাঁকায় যাচ্ছি, এই জন্য ভালো লাগছে। আমরা কোনো যানজট পাইনি, একদম সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে আসছি। খুব আনন্দ উপভোগ করতেছি, খুব ভালোই লাগতেছে, আর যানজট নাই, এই জন্য আরো ভালো। অতীতের সব রেকর্ড ভেঙে 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ 3,80,63,400 টাকা টোল আদায় হয়েছে। এ সময় পারাপার করেছে 53,708টি যানবাহন। সেতুর টোল প্লাজা কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত সেতুর পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গে পারাপার হয় 33,025টি যানবাহন, যাতে টোল আদায় হয় 2,06,40,000 টাকা। আর পশ্চিম প্রান্ত থেকে সেতু পার হয় 20,683টি পরিবহন। এতে টোল আদায় হয় 1,74,23,400 টাকা। 2023 সালের 27 জুন এই সেতু দিয়ে পারাপার হয়েছিল 55,488টি যানবাহন, যাতে টোল আদায় হয়েছিল 3,58,40,200 টাকা। আরাফার ময়দানে আসরের নামাজ আদায় করে মুজদালিফায় জড়ো হয়েছেন হাজিরা। এখানে এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। নামাজের পরে খোলা আকাশের নিচেই করবেন রাত্রিযাপন। এর আগে ফিলিস্তিন সহ গোটা মুসলিম উম্মাহর শান্তি কামনায় হজের খুতবা পাঠ করেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মালাইকিলি। এরপর মসজিদে নামিরায় জোহরের নামাজ শেষে আল্লাহর দরবারে দুহাত তুলে গুনাহ মাফের
ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার সূর্যোদয়ের পর থেকে লাখো মুসল্লির কণ্ঠে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনিতে মুখর আরাফা ময়দান। এবছর বাংলা, ইংরেজি, ফার্সি ও উর্দু সহ প্রায় 50টি ভাষায় খুতবা অনুবাদ করা হয়। وإذا حكمتم بين الناس إن الله نعما يعظكم به إن الله لا إله إلا هو يحيي ويميت الله أكبر الله لبيك اللهم لا شريك لك لبيك এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ঈদ ঘনিয়ে আসায় রাজধানী সহ সারা দেশে পশুর হাটগুলোতে ভিড় বাড়ছে ক্রেতাদের। বেশিরভাগ হাটে চাহিদার তুলনায় পশুর যোগান বেশি থাকলেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। বিষয়টি স্বীকার করেন বিক্রেতারাও। বরিশালে হাটগুলো বিভিন্ন আকার আকৃতির নজরকাড়া পশুতে পরিপূর্ণ। ঈদ ঘনিয়ে আসায় হাট বেড়েছে ক্রেতা সংখ্যা। অনেকে বলছেন বিক্রি কিছুটা কম, তবে ব্যবসায়ীদের আশা আজ থেকেই বাড়বে বিক্রিও। এদিকে বৃষ্টি উপেক্ষা করে সিলেটের হাটগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও পশুর দাম 20 থেকে 25% দাম বৃদ্ধির অভিযোগ। সাভারের বিভিন্ন স্থানে জমজমাট পশুর হাট। প্রতিটি হাট বাজারে প্রচুর গরু ছাগল আমদানি হচ্ছে। হাটে হাটে ক্রেতাদের আকর্ষণের জায়গায় রয়েছে বড় আকৃতির গরু ও ছাগল। কিছু হাটে হাটে ব্যাপক পশু থাকলেও এবার দাম তুলনামূলক বেশি বলে অনেক ক্রেতাই এখনও কিনছেন না। তবে আজ থেকে বিক্রি বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। এদিকে সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটে বিপুল পশু সমাগম থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। গরু আছে কিন্তু দাম চাচ্ছে বেশি, যেমন 1,20,000 টাকা গরু 1,80,000 টাকা, 1,90,000 টাকা চাচ্ছে। এটাতে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে হয়ে যায়। বাসা থেকে আসার আগে যেমন একটা স্বপ্ন নিয়ে আসছিলাম যেটা বড় একটা গরু কিনবো, মানে আস্তে আস্তে এখন স্বপ্নটা ছোট হচ্ছে দাম দেখে। অনেকগুলো গরু দেখছি 50-60-এর মতো, মোটামুটি সব গরুতেই দাম একটু বেশি চাচ্ছে। 6টা গরু আনছি, একটা গরু বিক্রি করছি, মোটামুটি কাস্টমার নাই, দাম বলে না, অনেক কম দাম। পশুর হাটের আরো খবর জানতে রাজধানীর মেরাদিয়া হাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনি যেই হাটে রয়েছেন সেই হাটের আসলে কি খবর এবং এখনো সেইখানে কি বেচাকেনা চলছে? মাঝার আমরা এই মুহূর্তে আছি বনশ্রীর যে মেরাদিয়া হাটটি আছে সেটিতে। আর একদিন বাকি আছে কোরবানির এবং আজকে যেটি লক্ষ্য করলাম এই বাজারটিতে এসে, যেহেতু একদিন হাতে বাকি আছে, তো আজকে যারা ক্রেতা আছেন তারা আজকে দিনের মধ্যে পশু কেনার জন্য তাদের একটি তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। এবং বিক্রেতাদের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করেছি, যেহেতু প্রতি বছরই দেখা যায় যে ঈদের আগের দিনে পশুর বাজার নিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, সেই জায়গা থেকে বিক্রেতাদের মধ্যেও একটি শঙ্কা আছে। এখানে এই হাটটিতে বিভিন্ন জেলা থেকে যারা গরু নিয়ে ব্যাপারীরা এসেছেন তারা বলছেন যে বিগত 2-1 দিনের চেয়ে আজকে পশুর বিক্রি কিছুটা বেড়েছে। এবং ক্রেতাদের কিছু অভিযোগ আছে, তারা বলছেন যে এবারে পশুর দাম কিছুটা বাড়তির দিকে। সেই অভিযোগের ভিত্তিতে যারা ব্যাপারী আছেন তারা বলছেন যে এবার গোখাদ্যের দাম বেশি, তাছাড়া পশু লালন পালনের একটি খরচ বেড়ে যাওয়ার ফলে এটি হয়েছে। আর এক পক্ষে রাজধানীতে যেটি হচ্ছে যে এইখানের মানুষদের তাদের পশু কিনে রাখার একটি জায়গার সংকট আছে, সেজন্য দেখা যাচ্ছে যে রাজধানীর যারা কোরবানি করেন তারা পশু একদিন বা 2-1 দিন আগে এই পশুটি কিনেন। একদিন হাতে থাকায় তারা আজকে আসলে পশুটি কেনার জন্য আসছেন এবং অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে এই পশুর হাট ঘুরে যাচ্ছেন, পশু দামাদামি করছেন। এবং আমরা যেটি লক্ষ্য করছি ক্রেতাদের মধ্যে ছোট এবং মাঝারি আকৃতির যে গরুগুলো আছে সেদিকে তাদের ঝোঁক। এবং সেই গরুগুলোর দামের মধ্যে যদি একটু আপনাদের জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে যেই গরুগুলো আছে সেই গরুগুলোর দিকে আসলে ক্রেতারা ঝুঁকছেন। ঢাকা বিভাগে কিন্তু এবার 25,49,000
গরুর চাহিদা, পশুর কোরবানি যে পশুর তার চাহিদা রয়েছে, এবং সেই তুলনায় এই হাটটিতে আজকে বড় গরুর সংখ্যাটা খুব বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না, এবং বড় গরু যেসব ব্যাপারীরা নিয়ে এসেছেন তারাও কিন্তু একটি সংখ্যার মধ্যে আছেন, কিন্তু বড় গরুতে যারা ক্রেতারা তারা বড় গরুর কাছে এসে আসছেন, দেখছেন এবং দামাদামি করে তারা চলে যাচ্ছেন। এছাড়া এই হাটটিতে গরুর যেই সংখ্যাগুলো বলছিলাম যে গরুর পাশাপাশি কিন্তু আমরা ছাগলের একটু এই দেখেছি, এবং দিনের চেয়ে রাতে একটু ক্রেতাদের কিন্তু বেশি ভিড়। সরকারি ছুটি শুরু হয়েছে এবং দিনে যেহেতু একটু গরমের সময় একটু গরম পড়ে, সেজন্য রাতে কিন্তু ক্রেতারা ভিড় করছেন। এবং আমরা এটাও দেখেছি যে ট্রাক থেকে এখনও পশু এই বাজারটিতে ঢুকছে, ট্রাক থেকে এই পশু বিভিন্ন জেলা থেকে আসছেন, বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল এই সব অঞ্চল থেকে আসলে অনেকেই ব্যাপারীরা এই পশু নিয়ে এই হাটটিতে এসেছেন। আরেকটি যদি বলি যে এখানে বেশ কয়েকটি হাসিল ঘর বসানো হয়েছে, সেই হাসিল ঘর থেকে এখান থেকে যে খাজনা যার পশু কেনার পরে সেটি এখানে দিচ্ছেন, সেটি নিয়েও কিন্তু কয়েকজন ক্রেতা যারা ক্রেতা আছেন তারা কিন্তু সেটি নিয়েও বেশ কয়েকজন অভিযোগ করেছেন। এই ছিল মাঝার আমার কাছ থেকে বনশ্রীর যে মেরাদিয়া পশুর হাট রয়েছে সেই পশুর হাটের খবরের সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর মেরাদিয়া হাট থেকে পশুর হাটের বেচাকেনার সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী জাওয়াত মাহমুদের কাছ থেকে। আলাপ আলোচনার মাধ্যমে মিয়ানমারের সাথে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জন্য বাংলাদেশ ভূগোলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে বলে মনে করেন তিনি। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এসব কথা বলেন তিনি বলেন, মিয়ানমারের সাথে আলাপ আলোচনার দরজা এখনও খোলা আছে। দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখজনক। গোটা বিশ্বের মতো বাংলাদেশ অর্থনৈতিক সংকটে রয়েছে, এটা নিয়ে লুকোচুরি করার কিছু নেই বলেও জানান তিনি। ঈদযাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, কোথাও যানজট রয়েছে, তবে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়নি। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে, কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে। মিয়ানমার সীমান্তে পরিস্থিতি আরও খারাপ হলে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। শরীয়তপুরের শেখ রাসেল সেনানিবাসে 129 ব্রিগেড কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। বেলা 12টায় পতাকা উত্তোলনের পর নবগঠিত 129 ব্রিগেড কোম্পানি বিদায়ী সেনাপ্রধানের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করেন। নতুন দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেনানিবাসের চত্বরে একটি গাছের চারা রোপণ করে বিদায়ী সেনাপ্রধান পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে সেনাবাহিনীর বিভিন্ন অর্জন এবং ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। দীর্ঘ সময় সেনাবাহিনীতে সফলতার সাথে দায়িত্ব পালন করতে পেরে খুশি বলেও জানান তিনি। বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে, বর্ডারে কিছু বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। আমাদের শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত, বাট এখনো পর্যন্ত এমন কিছু হয় নাই যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দাসসুলভ আচরণ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারকে সরকার কিছুই বলতে পারছে না। আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, মিয়ানমারের কারণে সেন্ট মার্টিনে চরম খাদ্য সংকট চলছে। মিয়ানমার গুলি চালাচ্ছে, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, অথচ সরকার এসব বিষয়ে একেবারে চুপ। বিএনপি মহাসচিব দাবি করেন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া সরকার দেশের মানুষের কথা চিন্তা করছে না। দেশে গণতন্ত্র নেই বলে মানুষ আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ সময় দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি দুঃখজনক, কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নতজানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। অস্ত্রোপচারের সময় রোগীকে অচেতন করার জন্য হ্যালোথেন গ্রুপের ওষুধ হ্যালোসিন কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কোথাও এটি পাওয়া গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ভেজাল ঔষধের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান বিষয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। নিকটবর্তী ফার্মেসি নাম, সেইখানে র্যাবের ম্যাজিস্ট্রেট সহ আমাদের ডিজি সাহেব এবং ডিজি ডাক আপনারা তো ছিলেন, একটা অভিযান চালানো হয়। উক্ত অভিযানে হ্যালোথেনের নমুনা এবং হ্যালোথেন বিক্রয়ের সাথে সম্পর্কিত একজনকে আটক করা হয়। 1.5 মাস আগে আমরা মিটিং করে মন্ত্রণালয়ে একটা পরিপত্র জারি করছি যে এটা ব্যবহার করা যাবে না, এটা একদম মানে নিষিদ্ধ। এটা যাকে যেখানেই পাবো, সে হাসপাতালে পাবো, যে চিকিৎসকে পাবো, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে, আমার চিকিৎসক ভাইদের কাছে, আমার ফার্মেসি সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই। আমি এই অভিযান চালাবো, মানুষের জীবন নিয়ে কোনো খেলা দিব না। সরবরাহ সংকটে চড়া সবজির বাজার। কাঁচামরিচ, শসা, টমেটো, পটল সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজিতে 5 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। সাথে বেড়েছে ডিমের দাম। তবে ঈদের আগে মুরগির দাম কিছুটা কমলেও অপরিবর্তিত গরু ও খাসির মাংসের বাজার। সপ্তাহ খানেক ধরেই চড়া দেশের বিভিন্ন স্থানের সবজির বাজার। ঈদের আগে মুহূর্তে এসে আরেক দফা বেড়েছে সবজির দাম। কয়েকদিন ব্যবধানে কাঁচামরিচের দাম আকাশ ছুঁয়েছে। 120 টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে 230 থেকে 250 টাকায়। এছাড়া দেশের অন্যান্য স্থানেও সবজির দাম বেড়েছে কেজিতে 5 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। এছাড়া ঈদের আগে বেড়েছে দেশীয় ও চাষের মাছের দাম। সবচেয়ে বেশি বেড়েছে ইলিশের দাম, কেজিতে বেড়েছে 200 থেকে 30 টাকা পর্যন্ত, 300 টাকা পর্যন্ত। আর নতুন করে ডিমের দাম বাড়লেও কেজিতে 30 থেকে 40 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। ব্যবসায়ীদের দাবি, ঈদের পণ্য পরিবহনের সংকট এবং আবহাওয়াজনিত কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে মরিচ বিক্রি হয়েছে আপনার 180 টাকা বা 200 টাকা পাইকারি বাস খুচরা, আর আজকে আপনার বেচা হয়েছে বিক্রি হইতেছে আপনার 280 বা 320 এরকম। একটু দাম কমলে একটু বেচা কিনা করা যায়, আর যদি দাম বেশি থাকে তাহলে বেচা কিনা হয় না। দিন মুরগির দাম কমতেছে কিন্তু ডিমের দাম বাড়তেছে। এদিকে বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিনের আহমেদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে 9:45 বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে দরবার হলে
এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বিদায়ী সেনাপ্রধান সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সেনা নিবাসে একটি বৃক্ষরোপণ করেন। পরে ফুলে সজ্জিত একটি গাড়িতে সেনাপ্রধানকে বিদায় জানানো হয়। এ সময় রাস্তার দুপাশে দাঁড়ানো সেনা সদস্যরা ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান। উক্ত বিদায়ী সংবর্ধনায় শেখ হাসিনার সেনানিবাসের জিওসি, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাগণ ছাড়াও সাধারণ সৈনিকরা উপস্থিত ছিলেন। রাফায় ইসরায়েলি সেনাদের বাধায় এবছর হজ পালনে যেতে পারেননি ২৫০০ ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের কারণে হজের যথাযথ প্রস্তুতি নেওয়া হয়নি। মিশর ও সৌদি আরবের সঙ্গে পরিবহন চুক্তি, মক্কা মদিনায় ফিলিস্তিনি হজযাত্রীদের থাকার ব্যবস্থা কিছুই ঠিকমতো হয়নি। এর মধ্যে রাফা সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় এবং যুদ্ধ তীব্রতর হওয়ায় আটকে যান হাজারো হজযাত্রী। ৬,৬০০ ফিলিস্তিনির যাওয়ার কথা থাকলেও যেতে পেরেছেন ৬২% হজ প্রত্যাশী। একে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে রহমতুল্লাহ। গাজায় যুদ্ধে হতাহতদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে উপত্যকার বাইরে থাকা ১,০০০ ফিলিস্তিনিকে চলতি বছর হজ করার আমন্ত্রণ জানিয়েছে সৌদি বাদশাহ সালমান। যুদ্ধ কবলিত গাজার উত্তরাঞ্চলে ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। বিবিসিকে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। অভিযোগ স্বীকার করেছে ইসরায়েল সেনাবাহিনী। দাবি করেছে সঠিক নথিপত্র দেখাতে না পারায় আটকে দেওয়া হচ্ছে ত্রাণবহর। ইসরায়েলের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইউনিসেফ। ৮.৫ মাসের যুদ্ধে উপত্যকার দক্ষিণে গৃহহীন ১০ লাখ মানুষ বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ন্যূনতম অধিকারটুকু পাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। ত্রাণ সরবরাহে সমুদ্রে নির্মিত যুক্তরাষ্ট্রের অস্থায়ী জেটিটিও উপকূলে আবহাওয়া দুর্যোগপূর্ণ বলে সরিয়ে নিচ্ছে মার্কিন সেনারা। এদিকে ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় নবজাতক সহ প্রাণ গেছে আরও কমপক্ষে ২৫ ফিলিস্তিনের। এ নিয়ে ২৫৩ দিনের আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭,২৬৬ জনে। এ পর্যন্ত ৯,৫০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। অস্ত্রবিরতি চাইলে রাশিয়ার দাবিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে ইউক্রেনকে, বলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাজধানীর মস্কোতে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পুতিন জানান, রাশিয়ার আংশিক অধিকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খারসন ও ব্যাপোরিঝিয়া থেকে সরে যেতে হবে ইউক্রেন সেনাদের। আরও বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চাইলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্নও ত্যাগ করতে হবে ইউক্রেনকে। পুতিনের এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জানিয়েছেন, ২০২৩ সালে রাশিয়ার আত্মসাৎ করা ক্রিমিয়ার থেকে রুশ সেনা প্রত্যাহার না করলে মস্কোর সাথে শান্তি আলোচনায় বসবেন না তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। Запрещая Киеву вести переговоры, все время лицемерно призывая видимость легитимности. ৩৬ ঘন্টার ভারী বৃষ্টির প্রভাবে ভারত আর নেপালের হিমালয়ান অঞ্চলে বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের। মুষলধারে বৃষ্টিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের লাংচুয়ে আটকা পড়েছে ২৫০০ পর্যটক। রাজ্যটিতে ৬ জন এবং প্রতিবেশী নেপালের কোশি প্রদেশের আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশত বাড়িঘর, রাস্তাঘাট, সেতু ও অন্যান্য অবকাঠামো। ভুটান ও নেপাল সীমান্তবর্তী ভারতের সিকিমে হিমালয়ের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রে রয়েছে ২৮টি সুউচ্চ পর্বতের চূড়া, ২১টি হিমবাহ ও ২০০-র বেশি পাহাড়ি হ্রদ। এছাড়া হরপার বান ও ভূমিধস প্রবণ সিকিমে গেল বছরই প্রলয়ঙ্কারী বন্যায় প্রাণ যায় শতাধিক মানুষের। এদিকে সিকিম পাহাড় ও ভুটানে বৃষ্টিপাত কমে যাওয়ায় পশ্চিম বাংলার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। শনিবার জলপাইগুড়ি জেলার টান্তি ব্লকের অন্তর্গত সাহেবপাড়া
চেংমারি জিপি এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন অগ্রসর শ্রেণী কল্যাণ ও অধিবাসী দপ্তরের মন্ত্রী বুলুচিফ বড়াই। গেল বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টির জেরে তিস্তা নদীর পানি বেশ কিছু এলাকায় ঢুকে পড়ে। মালবাজারের টোটগাঁও গ্রামে তিস্তার জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। এতে শুক্রবারের পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান স্থানীয়রা। অন্যদিকে ক্রান্তি ব্লকের চাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকায় এখনও বাড়িঘরে আছে তিস্তার পানি। 100-র বেশি পরিবার আশ্রয় নিয়েছে বাঁধের উপরে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন সিরিল রামাফোসা। শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোট দিয়ে তাকে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করেন আইন প্রণেতারা। এর আগে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠনে ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয় বিভিন্ন মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স সহ কয়েকটি বিরোধী দল। গেল মাসের সাধারণ নির্বাচনে 30 বছরের প্রথমবারের পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা হারায় রামাফোসার দল এএনসি। 40% ভোট পাওয়া দলটির নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক অ্যালায়েন্স পায় 22% ভোট। চুক্তি অনুযায়ী রামাফোসার পরবর্তী পদক্ষেপ জোটভুক্ত বিরোধীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা। শেষ করছি এখন টিভি দেখতে ফেসবুকে facebook.com/এখন টিভি লিখে সার্চ করুন। ইউটিউবে দেখতে ইউটিউবে এখন টিভি লিখে সার্চ করুন। দেখতে সার্চ করুন গুগলে www.ekhon tv.com।